প্রিয় দর্শক, প্রস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে অন্যতম সাধারণ বা কমন ক্যান্সার, যা প্রস্টেট গ্রন্থিতে শুরু হয়। এটি ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং প্রাথমিক অবস্থায় এর তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। তবে ক্যান্সারটি যদি দ্রুত ছড়িয়ে পড়ে তবে তা জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে। আজকে আমরা প্রস্টেট ক্যান্সার সচেতনতা নিয়ে আলোচনা করব। দর্শক, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা প্রস্টেট ক্যান্সার সচেতনতা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। প্রস্টেট ক্যান্সার সচেতনতা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের অনকোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডাক্তার অরুণাংশু দাস। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। এই সেপ্টেম্বর মাস প্রোস্টেট ক্যান্সার সচেতনতার মাস। সেই জন্য আমরা আসলে আমাদের স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার চ্যানেলটিতে এই বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরি আমাদের মূল উদ্দেশ্য। সেজন্যই এই বিষয়ের অবতারণা। আমি প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশে কিংবা সারা বিশ্বে আপনার যদি কোনো পরিসংখ্যান থাকে তাহলে প্রোস্টেট ক্যান্সার কতখানি কমন? ধন্যবাদ। আসলে বাংলাদেশে প্রস্টেট ক্যান্সার যদি আমরা তথ্যের দিক থেকে বলি, খুব কমন না। প্রস্টেট ক্যান্সার টপ 5 বা টপ 10 এর মধ্যেও নেই, 11-12 নম্বর সিরিয়ালে আছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 2,500 মানুষ নতুন করে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়, এর মধ্যে 1,500 মৃত্যুবরণ করে। এই তথ্যটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তথ্য মোতাবেক। বাট আমাদের কাছে মনে হয় এই তথ্যটি পুরোপুরি সঠিকও নয়, হয়তো কিছুটা আন্ডার রিপ্রেজেন্টেড আছে, সংখ্যাটি আরেকটু বেশি হবে। কেন বলছি? কারণ আমরা যদি বিশ্বের স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে বিশ্বব্যাপী প্রস্টেট ক্যান্সার কিন্তু দ্বিতীয় প্রধান ক্যান্সারের কারণ, মানে একদম নাম্বার 2। সেখানে আমাদের দেশে কিন্তু এইটা অনেকটা পিছনের দিকে, হয়তো বা ডিটেকশন হচ্ছে না বা তথ্যটি সঠিক নয়, সেই জন্য হয়তো আমরা এত কমন বলছি না। কিন্তু ইনসিডেন্সের দিক থেকে যদি বলি, প্রস্টেট ক্যান্সার কিন্তু দিন দিন আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে। 5 বছর আগে প্রস্টেট ক্যান্সারের যে ধরনের সংখ্যা ছিল, এখন কিন্তু সেই সংখ্যাটি খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখন অবশ্য পারিপার্শ্বিকতার কারণে সব ধরনের ক্যান্সারের সংখ্যাই বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারও আসলে আলাদা না, এটাও একই ধরনের পথ এটা পার করছে। কাদের প্রোস্টেট ক্যান্সার হবার ঝুঁকি বেশি? আসলে প্রস্টেট ক্যান্সার, যে কোনো ক্যান্সারের কিছু কমন রিস্ক ফ্যাক্টর থাকে আর কিছু স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর থাকে। কমন রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা যেটা বলে থাকি যে যদি জীবনযাত্রার মান বা খাদ্যাভ্যাসের উপরে অনেকাংশে নির্ভরশীল। তবে প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু কারণ আছে, যেমন বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়। যাদের বয়স 50-এর উপরে তাদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বেশি। আমরা জানি যে আমাদের দেশের গড় আয়ু কিন্তু এখন খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে 2020 সালে গড় আয়ু যেখানে 63-64 ছিল, সেখানে কিন্তু 25 সালের প্রজেক্টেড গড় আয়ু কিন্তু 73 থেকে 75। তার মানে আমাদের দেশের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। তো গড় আয়ু যত বৃদ্ধি পাবে তত কিন্তু আমাদের দেশে প্রস্টেট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরের মধ্যে তারা বেশি পড়ে যাবে। সুতরাং বয়স একটি অন্যতম রিস্ক ফ্যাক্টর। যাদের বয়স 50-এর উপরে যাচ্ছে তাদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। দ্বিতীয় প্রধান যে কারণ সেটি হচ্ছে পারিবারিক ইতিহাস, বা আমরা আমাদের টার্মে যেটা বলে থাকি জেনেটিক কজ। অর্থাৎ কারো পরিবারে যদি প্রস্টেট ক্যান্সারের ইতিহাস থাকে, কারো বাবা বা কারোর ভাই যদি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়, বা ডিস্টেন্ট রিলেটিভও যদি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে 2 বা 3 গুণ বেশি হয়ে যাচ্ছে। এই দুইটি সাধারণত প্রধান কারণ, বয়স এবং পারিবারিক ইতিহাস যদি থাকে। এছাড়া দেখা যায় যে আফ্রিকান এশিয়ানদের কিন্তু প্রস্টেট ক্যান্সারের ঝুঁকিটা বেশি। এই 3টি প্রধান কারণের বাইরের কারণগুলো কমন, অন্য ক্যান্সারেও হয়, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও একই। যেমন আরবানাইজেশন বা নগরায়নের সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়। আমরা ফ্যাট বা চর্বি জাতীয় খাবার বেশি গ্রহণ করি, ফাস্টফুড খাচ্ছি, রেড মিট খাচ্ছি, এবং খাবারে সবজি বা ভেজিটেবলসের পরিমাণ কমে যাচ্ছে। এগুলো ক্যান্সারের একটি কমন রিস্ক ফ্যাক্টর। এছাড়াও কায়িক পরিশ্রম কম করা, মানে সিডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে যাওয়া, ব্যায়ামের পরিমাণ কমে যাওয়া, এই কারণগুলো কিন্তু প্রস্টেট ক্যান্সারের জন্য অন্যতম রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, আপনি অনেকগুলো রিস্ক ফ্যাক্টরের কথা বললেন এবং বাংলাদেশে আপনি বলছেন যে এর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এর সফলতার হার কীরকম? আমাদের দেশে যে ধরনের চিকিৎসা হয় তাতে আপনি কীরকম সফল? দেখেন, আমি একটু ভূমিকা দিয়ে আপনার এই প্রশ্নটার উত্তরে যেতে চাচ্ছি
যেটা আপনি শুরুতেই বললেন যে সেপ্টেম্বর মাস কিন্তু প্রস্টেট ক্যান্সার সচেতনতার মাস। মানে কেন এই সচেতনতার কথা আসছে? সচেতনতার কথা আসছে এই কারণে যে আমরা যতগুলো ক্যান্সার নিয়ে আসলে ডিল করি তার মধ্যে প্রস্টেট ক্যান্সার একমাত্র ক্যান্সার যেটি আর্লি ডিটেকশন হলে, মানে একদম সূচনায় ধরা পড়লে সম্পূর্ণ নিরাময়যোগ্য। অর্থাৎ এই ক্যান্সারে চিকিৎসা করে চিকিৎসার ফলাফল 100% ভালো পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, মানে একজন রোগী পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে। সেজন্য দরকার আর্লি ডিটেকশন। এই যে সফলতার কথা আপনি বললেন, এই সফলতাটা যেমন বহির্বিশ্বেও সম্ভব, আমাদের দেশেও কিন্তু যদি আর্লি ডিটেকশন হয়, একেবারে স্টেজ 1 বা 2-তে যদি প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে, তাহলে কিন্তু চিকিৎসার মাধ্যমে এটি পুরোপুরি নিরাময় করা সম্ভব। যে কয়টি ক্যান্সারের আসলে সচেতনতামূলক অনুষ্ঠান করা হয় বা প্রোগ্রাম হাতে নেওয়া হয়, তার মধ্যে প্রস্টেট ক্যান্সারটি অন্যতম। কারণ যদি আর্লি স্টেজে আমরা প্রস্টেট ক্যান্সার ডিটেক্ট করতে পারি, তাহলে এই ক্যান্সারের সফলতার হার কিন্তু আমি বলবো 100% শতকরা। আচ্ছা, আর্লি স্টেজে ডিটেকশন এটা তাহলে খুবই জরুরি একটা বিষয়। এখন কেউ যদি এটা না করে এবং সঠিক সময় যদি চিকিৎসা না দেওয়া যায়, সেক্ষেত্রে কি ধরনের ক্ষতি বা জটিলতা হতে পারে? দেখেন, আমরা যতই সচেতনতার কথা বলি, দুঃখজনক হচ্ছে এশিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু ক্যান্সার সাধারণত অগ্রসর পর্যায়ে এসে ধরা পড়ে। ইউরোপ এবং আমেরিকার ডেটা যদি আমরা দেখি, ওখানে কিন্তু স্টেজ 1 বা 2-তে অধিকাংশ ক্যান্সার ধরা পড়ে। দেখা যায় ওদের দেশের স্ক্রিনিং ব্যবস্থাটা খুব ভালো, খুব রেগুলার পিএসএ করা হচ্ছে, আর্লি ডিটেকশন হচ্ছে, অ্যাওয়ারনেস বা সচেতনতা ভালো, খুব দ্রুত চিকিৎসকের কাছে চলে যাচ্ছে লক্ষ্য নিয়ে, আর্লি ডিটেকশন হচ্ছে, সফলতাও ভালো পাওয়া যাচ্ছে। আমাদের দেশে পরিসংখ্যানে দেখা যায় যে শতকরা 60% প্রস্টেট ক্যান্সার পেশেন্ট অগ্রসর রোগ নিয়ে আসে। মানে তার প্রস্টেট ক্যান্সারটি প্রস্টেট গ্রন্থি থেকে অন্য জায়গায় ছড়িয়ে গিয়েছে, হয়তো বোনসে ছড়িয়ে গিয়েছে, ফুসফুসে ছড়িয়ে গিয়েছে, বা শরীরের অন্য কোনো জায়গায় ছড়িয়ে গিয়েছে। শতকরা 60%। এটার কারণটি কি? আমাদের দেশে কি উন্নত দেশের মতো স্ক্রিনিং ব্যবস্থা কি আমাদের ওরকম নাই? দেখেন, দুটা কারণ এখানে মেইন। একটা পেশেন্ট ইটসেলফ, মানে দেখা যাচ্ছে যে প্রস্টেট ক্যান্সার রিলেটেড যে লক্ষণগুলো আছে সেগুলোকে অবহেলা করছে। প্রস্রাবে কোনো প্রবলেম হচ্ছে বা ধরে রাখতে অসুবিধা হচ্ছে, হয়তো বা এটাকে ইগনোর করছে, চিকিৎসকের কাছে যাচ্ছে না। এক। দুই, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নেই। অর্থাৎ যাদের বয়স 50 ক্রস করছে তাদের সবাইকে যে একটি স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসতে হবে, সেটা হতে পারে ডিআরই এক্সামিনেশন বা খুব সাধারণ একটা স্বাস্থ্য পরীক্ষা, অথবা পিএসএ টেস্টের মাধ্যমে, এরকম কোনো ন্যাশনাল প্রোগ্রাম কিন্তু আমাদের দেশে নেই। যেহেতু ন্যাশনাল প্রোগ্রাম নেই, সুতরাং আমরা এই সচেতনতাকে পুরোপুরি কিন্তু সাধারণ মানুষের উপরে ছেড়ে দিচ্ছি। তারা যদি সচেতন হয়, তারা যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা চেক করে দেখব যে প্রস্টেট ক্যান্সার আছে কিনা। তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন কারণে এই ধরনের ডিটেকশন হয় না, যেটা উন্নত বিশ্বে আসলে স্ক্রিনিং প্রোগ্রামটা খুব ইন্টিগ্রেটেড থাকে স্বাস্থ্য ব্যবস্থার সাথে, যে কারণে ওদের দেশে আর্লি ডিটেকশন হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু আর্লি ডিটেকশন হচ্ছে না। আচ্ছা, আর্লি ডিটেকশনের পর্যায়ে যেহেতু আমাদের এটা ধরা যাচ্ছে না, সেজন্য আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে প্রস্টেট ক্যান্সার যদি হয়ে থাকে, আপনি বলছেন যে আসে না কিংবা সচেতনতার অভাব, লক্ষণগুলো কি, কিভাবে বুঝবে একজন? দেখেন, আমরা ক্যান্সারের ক্ষেত্রে বলি যে কোনো লক্ষণ বা যে কোনো সিমটম রোগীর শরীরে যেটা দীর্ঘদিন ধরে থাকছে, কতদিনকে আমরা দীর্ঘদিন বলি, 4 সপ্তাহ বা 1 মাস অতিক্রম হচ্ছে, সেটা হতে পারে কাশি, সেটা হতে পারে প্রস্রাবের সমস্যা, সেটা হতে পারে জ্বর, যে কোনো লক্ষণ যা 1 মাসের মধ্যেও সমাধান হবে না, সেটা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। ঠিক একইভাবে প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে যে লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে আসে, সেটি হচ্ছে প্রস্রাব সংক্রান্ত সমস্যা। যাদের বয়স 50-এর উপরে, দেখা যাচ্ছে যে ঘন ঘন প্রস্রাবে যেতে হচ্ছে, রাতে বারবার প্রস্রাবের জন্য উঠতে হচ্ছে, বা কোনো সময় প্রস্রাবের সাথে ব্লাড চলে আসতেছে, বা কখনো প্রস্রাব করতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে, হয়তো প্রস্রাব আটকে যাচ্ছে, বা প্রস্রাব করার পরে মনে হচ্ছে ক্লিয়ার হয়নি। আবার অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের বেগ এসেছে কিন্তু টয়লেটে যাওয়ার আগেই প্রস্রাব হয়ে যাচ্ছে। এই 5 থেকে 6টা লক্ষণ যাদের মধ্যে থাকবে, অবশ্যই তাদের পরীক্ষা করে দেখতে হবে যে খারাপ কিছু আছে কিনা। আমি বলছি না যে এই লক্ষণগুলো যার মধ্যে থাকবে তাদের ক্ষেত্রে শতভাগই প্রস্টেট ক্যান্সার হবে, তা না। আমরা একটি রোগের কথা বলে থাকি, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট, অর্থাৎ প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, কিন্তু এখানে ক্যান্সারের কোনো কিছু নেই। এই ধরনের রোগের ক্ষেত্রেও কিন্তু একই লক্ষণ দেখা যাবে, তবে অবশ্যই এই লক্ষণগুলো আসলে তাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে দেখতে হবে যে এটার মধ্যে খারাপ কিছু আছে কিনা। ক্যান্সার সচেতনতার অভাবে সাধারণত অ্যাডভান্স স্টেজে আসে, তখন সিমটমগুলো, লক্ষণগুলো কিরকম হয়? ধন্যবাদ।
যেটা আমি আলোচনার শুরুতে বলছিলাম যে আমরা যখন আমাদের চেম্বারে পেশেন্ট দেখি তখন কিন্তু আমরা প্রস্টেট ক্যান্সার আসলে এই ধরনের আর্লি স্টেজে পাই না, যে একদম স্টেজ 1 বা 2 কোনো ধরনের লক্ষণ উপসর্গ নেই এরকমভাবে পাই না। আমরা সাধারণত রুগীদেরকে আমাদের চেম্বারে যখন পাই তখন রুগীরা শ্বাসকষ্ট নিয়ে আসে, তখন দেখা যায় যে হয়তো বা প্রস্টেট ক্যান্সার ফুসফুসে ছড়িয়ে গিয়েছে। তবে বেশি কমন হচ্ছে পিঠে ব্যথা নিয়ে আসে, আমাদের কাছে সরাসরি আসে না, হয়তো বা অর্থোপেডিক্স বা অন্য মেডিসিন ডক্টরদের কাছে আসে। পিঠে ব্যথা দীর্ঘদিন থেকে এমআরআই করে দেখা যায় যে পিঠের হাড়ের মধ্যে কোনো প্রবলেম দেখা যাচ্ছে, খুঁজতে খুঁজতে তখন বের হয় যে না, এটা আসলে প্রস্টেট ক্যান্সার, বোনসে ছড়িয়ে গিয়েছে। এই ধরনের প্রেজেন্টেশনটা কিন্তু আমাদের দেশে খুব বেশি, অর্থাৎ পিঠে ব্যথা নিয়ে আসতে পারে, শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে বা শরীরের কোনো জায়গা ফুলে গিয়েছে, এই ধরনের লক্ষণগুলোকে আমরা বলি অগ্রসর প্রস্টেট ক্যান্সারের লক্ষণ। আচ্ছা, সাধারণত যদি কোনো ধরনের উপসর্গ না থাকে তাও কি এই প্রস্টেট ক্যান্সার শনাক্তকরণ করা সম্ভব? অবশ্যই। যে কারণে আসলে অ্যাওয়ারনেস বা সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। কারো যদি প্রস্টেট ক্যান্সার খুব ছোট আকারে প্রস্টেট গ্রন্থির মধ্যে সীমাবদ্ধ থাকে তখন আমরা দেখতে পাই যে কোনো ধরনের লক্ষণ নেই, কিন্তু পিএসএটা আস্তে আস্তে ইনক্রিজ করছে। পিএসএ একটি টেস্ট, রক্তের টেস্ট, যে টেস্টের মাধ্যমে আসলে প্রস্টেট ক্যান্সারকে আর্লি ডিটেক্ট করা যায়। আমরা যে স্ক্রিনিংয়ের কথা বলি, অর্থাৎ যার মধ্যে কোনো লক্ষণ আসেনি কিন্তু 50 বছরের উপরে, তাদের ক্ষেত্রে এই পিএসএ টেস্টটি করে দেখা হয়। অথবা যাদের ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হয়, এই ধরনের লক্ষণের ক্ষেত্রেও কিন্তু স্ক্রিনিংয়ের জন্য পিএসএ টেস্ট করা হয়। অর্থাৎ লক্ষণ আসলেও যেমন পিএসএ টেস্ট করা যাবে, আবার লক্ষণ না থাকলেও কিন্তু এই টেস্ট স্ক্রিনিং করে মাধ্যমে প্রস্টেট ক্যান্সার বোঝা সম্ভব। আচ্ছা, আপনি এইটা বলেছেন যে যখন কি ফার্স্ট স্টেজে থাকে তখন যেমন 100 ভাগ এটা নিরাময় সম্ভব, কিন্তু এটাও সত্য আবার আমাদের দেশে অনেক অ্যাডভান্সড স্টেজে আসেন এবং যেমন হাড়ে ছড়িয়ে যায়, সেই ক্ষেত্রে সফলতার হার কেমন থাকে? সব পেশেন্টের উপরে ডিপেন্ড করে। অন্যান্য স্টেজ 4 ক্যান্সার বা হাড়ে ছড়িয়ে যাওয়া বা অন্য বডির অন্য কোথাও ছড়িয়ে যাওয়াকে আমরা চতুর্থ স্টেজ বা স্টেজ 4 বলে থাকি। ফুসফুস ক্যান্সারের স্টেজ 4 আর প্রস্টেট ক্যান্সারের স্টেজ 4 এর কিন্তু ফলাফল এক না। দেখা যায় ফুসফুস ক্যান্সারের স্টেজ 4 এর একজন পেশেন্টকে আমরা 6 মাস থেকে 8 মাসের কথা বলি, সর্বোচ্চ 1 বছর, কিন্তু প্রস্টেট ক্যান্সার ছড়িয়ে গেলেও কিন্তু সফলতার হার অনেক বেশি। দেখা যায় ছড়িয়ে যাওয়া একজন রোগীর ক্ষেত্রেও কিন্তু 2.5-3 বছর, কোনো ক্ষেত্রে হয়তো সে 5 বছরও ভালো থাকতে পারে। এখানে চিকিৎসার ফলাফলটা কিন্তু চতুর্থ স্টেজেও বেশ ভালো। আচ্ছা, এইটা আমাদের দর্শকদের জন্য আশা করি যে এটা আশাব্যঞ্জক হবে। আমি জানতে চাইবো যে কারো যদি পিএসএ লেভেল বেশি আসে তার মানে কি তার প্রস্টেট ক্যান্সার আছে? না, একদমই না। আসলে পিএসএ যে শুধু প্রস্টেট ক্যান্সার হলেই বাড়বে তা না, অন্যান্য অনেক কারণেও বাড়তে পারে, বয়সের কারণেও কিছুটা বাড়তে পারে। আমরা পিএসএর নর্মাল ভ্যালু বা রেঞ্জ বলে থাকি 4, বয়স বৃদ্ধির সাথে সাথে কিছুটা উপরে উঠতে পারে, 5-6 হতে পারে, তাহলেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেখতে হবে তার অন্য কোনো সমস্যার পাশাপাশি আছে কিনা, অর্থাৎ কারো যদি মূত্রনালীর ইনফেকশন বা ইউরিন ইনফেকশন থাকে, কারো যদি প্রস্টেটে কোনো ইনফেকশন থাকে, তখন কিন্তু তার পিএসএ কিছুটা বেশি আসতে পারে। তো ওই কারণটাকে আগে দৃষ্টিপাত করতে হবে যে অন্য কোনো কারণে পিএসএ বাড়ছে কিনা। যদি সেরকম কোনো ইনফেকশন বা প্রস্টেট গ্রন্থির প্রদাহ না থাকে, সেই ক্ষেত্রে পিএসএ বৃদ্ধিটাকে আসলে মনিটর করতে হবে। তবে আমরা যে স্টেজের কথা বলি, মানে অগ্রসর স্টেজ, সেই ক্ষেত্রে কিন্তু পিএসএ 20, 30, 40, কোনো ক্ষেত্রে 100 নিয়েও আসতে পারে। সেটা একেবারে আমরা পুরোপুরি নিশ্চিত যে এটি প্রস্টেট ক্যান্সার। কিন্তু হ্যাঁ, কারো ক্ষেত্রে বর্ডার লাইন পিএসএ আসতে পারে, যেমন পিএসএর মাত্রা 7, 8, 9, সেক্ষেত্রে খুব ক্লোজ মনিটরিং করে দেখতে হবে যে আসলে কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। সুতরাং পিএসএ বৃদ্ধি পেলেই যে এটা ক্যান্সার তা কিন্তু নয়। পিএসএ যদি অনেক বেশি বেড়ে যায়, 70, 80, 90, 30, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ক্যান্সার। কিন্তু যদি 10-এর নিচে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো না ক্যান্সার, আবার এটাকে ইগনোরও করবো না, এটাকে আমরা ক্লোজ মনিটরিং এ রাখবো। আচ্ছা, এই ক্যান্সার শনাক্তকরণের ক্ষেত্রে পিএসএ ছাড়া আর কি কি টেস্টগুলো আপনারা করে থাকেন কিংবা কিভাবে শনাক্তকরণ করে থাকেন? প্রথম যে পরীক্ষাটি আমরা বলে থাকি সেটি হচ্ছে ডিআরই টেস্ট, অর্থাৎ চিকিৎসক তার চেম্বারে প্রস্টেট গ্রন্থি পরীক্ষা করে দেখবেন। ডিআরই মানে হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, অর্থাৎ হাতের আঙ্গুল দিয়ে পায়ুপথ পরীক্ষা করে দেখতে হয় যে প্রস্টেট গ্রন্থিটা ফুলে গিয়েছে কিনা বা প্রস্টেট গ্রন্থির মধ্যে কোনো নডিউল মনে হচ্ছে কিনা। এটি হচ্ছে প্রথম পরীক্ষা, যেটা ফিজিশিয়ান পরীক্ষা করে দেখেন চিকিৎসক যে কোনো সন্দেহজনক কিছু আছে কিনা।
এর পাশাপাশি যদি সন্দেহজনক মনে হয় যে টেস্টের কথা আমরা বললাম, একটা পিএসএ টেস্ট করে দেখা হয় যে প্রস্টেট গ্ল্যান্ডের মধ্যে কোনো প্রবলেম এটা রিফ্লেক্ট করে কিনা পিএসএ টেস্টে। যদি এই দুটো টেস্ট সন্দেহজনক হয় তাহলে আমরা ফার্দার আরও ডিটেইল পরীক্ষা নিরীক্ষাতে যাব। কী ধরনের ডিটেইল পরীক্ষা নিরীক্ষা আমরা করব? প্রথমত প্রস্টেট গ্রন্থির একটা এমআরআই পরীক্ষা করে দেখতে হয়। এটিকে আমরা বাইপ্যারামেট্রিক বা মাল্টি প্যারামেট্রিক এমআরআই করি। এটি আমাদের দেশে এখন খুব জনপ্রিয়। বছর পাঁচেক আগেও এই টেস্টটি হতো না, এমআরআইয়ের এত সূক্ষ্ম পরীক্ষা হতো না। এখন আমাদের দেশে খুব কমনলি হয় মাল্টি প্যারামেট্রিক এমআরআই, যে পরীক্ষার মাধ্যমে বোঝা যায় আসলে কোনো ধরনের কাটা ছেঁড়া বায়োপসি ছাড়া যে প্রস্টেট গ্ল্যান্ডে কোনো ক্যান্সারাস কোনো কিছু আছে কিনা। এর পাশাপাশি খুব সুনির্দিষ্ট একটি পরীক্ষা হয়, সেটিকে বলা হয় পিএসএমএ পেট। আমি আবারও বলছি, পরীক্ষাটি হচ্ছে পিএসএমএ পেট। পেট স্ক্যান আমাদের দেশে খুব কমন, এর মাধ্যমে বডির কোথায় ক্যান্সার আছে খুব ভালো করে বোঝা যায়। কিন্তু পিএসএমএ পেট একটি নির্দিষ্ট পরীক্ষা, অর্থাৎ কারো প্রস্টেট ক্যান্সার থাকলে সেটি কতটুকু ছড়িয়েছে সেই টেস্টটি সেই অবস্থাটি এই টেস্টের মাধ্যমে বোঝা যায়। আমাদের দেশে কিন্তু 3 মাস আগেও এই টেস্টটি হতো না। খুব আশার কথাই যে এই টেস্টটির জন্য আগে কিন্তু রোগীদেরকে পার্শ্ববর্তী দেশে যেতে হতো বা সিঙ্গাপুর ব্যাংককে যেতে হতো। এখন এই টেস্টটি বাংলাদেশে হয় এবং বাংলাদেশের গভর্নমেন্ট সেটআপই হয়। ঢাকা মেডিকেলে, নিউক্লিয়ার মেডিসিনে হয়, আরও কয়েকটি জায়গা হয়, বেসরকারি ক্ষেত্রেও শুরু হয়েছে। 3 মাস আগেও এই টেস্টটি হতো না। এটি একটি খুব গুরুত্বপূর্ণ টেস্ট এবং আমরা বলবো যে বাংলাদেশের ডায়াগনোসিসের জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু। আচ্ছা, তার মানে নিশ্চয়ই এখন যে টেস্টের জন্য আমাদের দেশে থেকে বাইরে যেতে হতো, সেটা যেহেতু আমাদের এই দেশেই হচ্ছে, একটু গভর্নমেন্ট সেটআপের খরচ সম্পর্কে কি একটু ধারণা দেওয়া যাবে আমাদের, নাকি এটা? গভর্নমেন্ট সেটআপে এই ধরনের পরীক্ষা করতে প্রায় 25 থেকে 30 হাজার টাকার মতো খরচ হয়। যেহেতু এটি একটি সফিস্টিকেটেড টেস্ট, গভর্নমেন্ট সেটআপেও প্রায় 30 হাজার টাকার মতো খরচ হয়। কোনো কোনো ক্ষেত্রে প্লাস মাইনাস একটু কম বেশি হতে পারে। আমরা সাধারণত যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে বায়োপসি করে থাকি। এই বায়োপসি কথাটা খুবই পরিচিত। প্রস্টেট ক্যান্সার এটা ডায়াগনোসিসের জন্য বায়োপসি জরুরি কিনা? ধন্যবাদ। আসলে যে কোনো ক্যান্সারের চিকিৎসার জন্য বায়োপসি অত্যন্ত জরুরি। বায়োপসি ছাড়া আসলে আমরা কোনো ক্যান্সারের চিকিৎসা শুরু করতে পারি না। প্রস্টেট ক্যান্সারের জন্য এই কথাটি একই রকমই, অর্থাৎ যখন আমরা পিএসএ বেশি পাবো এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা যেমন এমআরআইয়ের মাধ্যমে দেখতে পাবো যে প্রস্টেট গ্রন্থির মধ্যে ক্যান্সার দেখা যাচ্ছে, তখন আমাদের ঠিক ওই জায়গা থেকে বায়োপসি নিয়ে আসতে হবে। বায়োপসি প্রক্রিয়াটি এখন অনেক আধুনিক হয়েছে। আমরা মোস্ট মডার্ন যে টেকনিক, অর্থাৎ ট্রান্সরেক্টাল আল্ট্রাসোনো গাইডেড বায়োপসি, অর্থাৎ আল্ট্রাসোনো মেশিনের মাধ্যমে আগে দেখা হয় প্রস্টেট গ্ল্যান্ডের কোথায় ক্যান্সারটি আছে, তারপরে পায়ুপথ থেকে যে ঠিক সেখানেই নিডেল দিয়ে টিস্যু নিয়ে আসা হয় এবং এটাতে ভয়ের কোনো কারণ নেই, কোনো ঝুঁকিও নেই। খুব সূক্ষ্মভাবেই এই কাজটি করা হয়। এই ধরনের বায়োপসি আগে যেমন এভাবে বায়োপসি করার অপশন ছিল না, এখন খুব নিখুঁতভাবে ট্রান্সরেক্টাল বায়োপসি করা পসিবল এবং এর মাধ্যমে সুনিশ্চিত হওয়া যায় যে আসলে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে প্রস্টেট ক্যান্সার কিনা। আসলে বায়োপসি ছাড়া আমাদের চিকিৎসার পরের ধাপে আগানোর কোনো সুযোগই নেই। আচ্ছা, এই আল্ট্রাসোনো গাইডেড বায়োপসির জন্য কি হাসপাতালে ভর্তি থাকা লাগে? এটি আসলে হাসপাতালে ভর্তি থাকা লাগলেও একদিনের ব্যাপার, অনেক সময় এটা ডে প্রসিডিওরেও ছুটি দিয়ে দেওয়া হয়। এটি কোনো বড় আসলে প্রক্রিয়া নয়, এটি খুব ছোট একটি প্রক্রিয়া এবং এটি ঝুঁকি বা কোনো শঙ্কার কোনো কারণ নেই এই প্রক্রিয়াতে। আচ্ছা, এরপর চিকিৎসার ক্ষেত্রে আপনারা তো স্টেজিং করে থাকেন, এইটার সম্পর্কে আমি একটু জানতে চাই যে কিভাবে করেন, কি বিষয়গুলো চিন্তা করেন আপনারা? যখনই আমরা বায়োপসিতে ক্যান্সার পাবো তখন আমাদের দ্বিতীয় প্রশ্নটা সামনে চলে আসবে যে এই ক্যান্সারটি আসলে কোন স্টেজে আছে, এটি কি স্টেজ 1, 2, 3 না 4th স্টেজে আছে, সেটি বোঝার জন্যই কিন্তু আমাদের স্টেজিং করতে হয়। স্টেজিংয়ের জন্য আসলে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যায়। কিছু পরীক্ষা এক্সপেন্সিভ, কিছু পরীক্ষা সাধারণ। আমাদের দেশের আসলে রোগীদের সক্ষমতা মানে অর্থনৈতিক সক্ষমতার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা এই পরীক্ষাগুলো দিয়ে থাকি। যদি সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট, বেস্ট টেস্টের কথা আমরা বলে থাকি তাহলে আমি দুটো টেস্টের কথা বলবো। একটি হচ্ছে হোল বডি এমআরআই, অর্থাৎ পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত একটি স্ক্যান করা হয় এমআরআইয়ের মাধ্যমে। করে দেখা হয় যে প্রস্টেট ক্যান্সারটি কি শুধু প্রস্টেট গ্ল্যান্ডের মধ্যেই আছে নাকি এর বাইরে যেমন বোনসে বা হাড়ে, ফুসফুসে, পেটে বা ব্রেইনে কোথাও ছড়িয়ে গিয়েছে কিনা।
এর পাশাপাশি আরেকটি টেস্ট করা হয় যেটি উন্নত বিশ্বে খুব কমন, আমাদের দেশে খুব সম্প্রতি এসেছে। আমি একটু আগে যে টেস্টটির কথা বললাম, PSMA পেট স্ক্যান, এটির অ্যাক্সেস আসলে আমাদের 3 মাস আগেও ছিল না, এখন আমরা এটি করাতে পারছি, যেটি MRI এর থেকেও আরও আধুনিক, যে আসলে প্রস্টেট ক্যান্সার কোথায় কতটুকু আছে, এবং এই পরীক্ষার পরেই আমরা বলি যে কোন স্টেজে আছে প্রস্টেট ক্যান্সারটা। সো প্রস্টেট ক্যান্সারের বায়োপসি হওয়ার পরে স্টেজ জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ স্টেজের উপরে নির্ভর করবে আমরা কোন চিকিৎসায় যাব, তাকে কি আমরা সার্জারিতে যাব, না রেডিয়েশনে যাব, না মুখে খাওয়ার হরমোন দিব। এবং শুধু চিকিৎসাই না, একজন রুগী যখন আমাদের কাছে আসে তখন কিন্তু সে দুটা জিনিস জানতে চায়। এক, আমার রোগের চিকিৎসা কি কি আছে, বাট দ্যাট ইজ নট এনাফ। এই চিকিৎসায় আমি কতটুকু ভালো হব, এই কতটুকু ভালো হব এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য কিন্তু আমাদের স্টেজটা খুব ভালোভাবে জানতে হয়। কারণ স্টেজ 1 এবং 2 এর রুগীকে আমি বলবো যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, স্টেজ 3 এর রুগীকে আমি বলবো যে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা 70 থেকে 80%, কিন্তু স্টেজ 4 এর রুগীকে কিন্তু আমি সুস্থ হওয়ার সম্পূর্ণ সম্ভাবনার কথা বলবো না। তাকে বলবো যে আমি চিকিৎসা দিয়ে আপনাকে ভালো রাখতে পারবো, আপনি 2.5 থেকে 3 বছর ভালো থাকবেন, তারপরে আবার আমরা নতুন চিকিৎসা দিব, এই ধরনের একটা ধারণা দিব। সুতরাং স্টেজটা কিন্তু ক্যান্সার চিকিৎসার একেবারে সেন্টার পয়েন্টে কাজ করে, কারণ এখান থেকে আমরা চিকিৎসার পরিকল্পনাটা নির্ধারণ করি, এর পাশাপাশি তার ফলাফলটা সম্পর্কে রোগীকে ধারণা দিয়ে থাকি। আচ্ছা, এটা শুধুমাত্র তাহলে চিকিৎসকের জন্যই যে জরুরি তা না, রোগীর নিজের অবস্থা জানার জন্য, বোঝার জন্য। আচ্ছা, সাধারণত যে কোনো ক্যান্সারেই সারা বিশ্বব্যাপী একটা কমন গাইডলাইন ফলো করা হয়। আপনাদের এই স্টেজিংয়ের উপর ভিত্তি করে আপনারা যে চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকেন সেটাও কি বাইরের দেশের চিকিৎসার সাথে একই রকম? আমাদের দেশের একই গাইডলাইনকে আপনারা ফলো করেন? ধন্যবাদ খুব সুন্দর প্রশ্নের জন্য। এই আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে আসলে রোগীদের মধ্যে একটা অনিশ্চয়তা বা একটা শঙ্কা থাকে যে আমাদের দেশের চিকিৎসকরা যেভাবে চিকিৎসা করবে বাইরের সাথে এটা কি অনেক পার্থক্য হয়ে যাবে কিনা, বা মোটা দাগে আমি যদি বলি আমার চিকিৎসাটা ভুল হয়ে যাবে কিনা। দেখেন, এই শঙ্কার জায়গা থেকে আমরা বলতে চাই যে ক্যান্সারে কিন্তু 2 রকমের চিকিৎসা হয় না। ক্যান্সারের সব ধরনের ক্যান্সারের চিকিৎসার একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, সেই গাইডলাইন মেনেই কিন্তু আমরা চিকিৎসা করতে বাধ্য। আমাদের পড়াশোনাটাই কিন্তু সেই গাইডলাইন নিয়ে, এমন না যে আমেরিকার যা গাইডলাইন বাংলাদেশের গাইডলাইন আর সিঙ্গাপুরের গাইডলাইন ভিন্ন ভিন্ন হবে না। চিকিৎসার পদ্ধতি বা একাডেমিক গাইডলাইন কিন্তু সব দেশেই সেম, এবং আমাদের দেশে আমরা ক্যান্সার চিকিৎসা এই গাইডলাইনটা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করার চেষ্টা করি। ফলো না করলে এথিক্যালি আই অ্যাম লায়েবল। কেন? আমি রুগীকে সঠিক চিকিৎসার পরামর্শ দিলাম না। রুগী কতটুকু চিকিৎসা এফোর্ড করতে পারবে সেটা তার সক্ষমতার ব্যাপার, কিন্তু চিকিৎসক হিসাবে আমার এটা মরাল দায়িত্ব তাকে সর্বশ্রেষ্ঠ চিকিৎসাটা প্রেসক্রাইব করা বা বলা যে আপনার এই রোগের এই চিকিৎসা। সুতরাং এই জায়গাটাতে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দেশের চিকিৎসকরা বিশেষ করে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এখন একদম গাইডলাইন মেনেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। NCCN বলে একটি গাইডলাইন আছে যেটি আমেরিকায় ফলো করা হয়, সেটি বিশ্বব্যাপী আসলে সব দেশ অ্যাডাপ্ট করেছে। NCCN গাইডলাইনে আসলে বলে দেওয়া আছে যে কোন স্টেজে কোন প্রস্টেট ক্যান্সারে কি চিকিৎসা করা হবে। 15 বছর আগের চিকিৎসার কথা যদি আমরা বলি তখন হয়তো গাইডলাইনে এতটা অ্যাক্সেস ছিল না, এতটা ব্যবহার প্রবণতা ছিল না, কিন্তু এখনকার চিকিৎসা যে যারা চিকিৎসা দিচ্ছে এই জেনারেশনের যারা ক্যান্সার চিকিৎসক তারা কিন্তু কম বেশি সবাই প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত, তারা কিন্তু এই স্টেজিং অনুযায়ী গাইডলাইন অনুযায়ী রোগীদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। এবং এই যা দিয়ে চিকিৎসা করা হয়, আমি বলতে চাচ্ছি যে আমরা ক্যান্সার আমরা যে থেরাপির কথা বলি সেটাও নিশ্চয়ই আমাদের দেশে অ্যাভেলেবল আছে বাইরের দেশের তুলনায়। এখানে কি খুব বেশি পার্থক্য আছে? আমি আসলে চিকিৎসাতে যাওয়ার আগে আরেকটা ছোট্ট ব্যাপারে গুরুত্ব আরোপ করতে চাই, সেটি হচ্ছে যে MDT বা মাল্টিডিসিপ্লিনারি টিম। আমরা প্রস্টেট ক্যান্সারের মতো এই ধরনের জটিল ক্যান্সারে কিন্তু আমি একা চিকিৎসা করব না, আমি অনকোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ, কিন্তু আমি একাই চিকিৎসাতে সম্পৃক্ত থাকবো না। আমার সাথে অবশ্যই একজন ইউরোলজিস্ট থাকবেন যিনি সার্জন, আমাদের টিমে অবশ্যই একজন রেডিওলজিস্ট থাকবেন, কারণ আমি অনেকবার MRI এর কথা বলেছি, স্ক্যানের কথা বলেছি। আমাদের দলে অবশ্যই একজন প্যাথোলজিস্ট থাকবেন যিনি আসলে বায়োপসির ফাইনাল রিপোর্টটা দিবেন। এই সমন্বিত একটি দল বা সমন্বিত একটি চিকিৎসক দলই কিন্তু ক্যান্সার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সুতরাং একজন ক্যান্সার রোগী যখন আসবেন তখন তার কেসটা নিয়ে যেমন অনকোলজিস্ট দেখবেন, একইভাবে ইউরোলজিস্টও দেখবেন, এবং এর ব্যাকগ্রাউন্ডে একজন রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টও এই কেসটাকে রিভিউ করবেন। উন্নত বিশ্বে মাল্টিডিসিপ্লিনারি টিম বা MDT ছাড়া কোনো ক্যান্সারের চিকিৎসাই করার নিয়ম নেই, একদম নিষেধ। আমাদের দেশে এটা শুরু হয়েছে
সাম্প্রতিক বছর 5 থেকে শুরু হয়েছে। এখন মোটামুটি সব হাসপাতালে চেষ্টা করে, সবাই যেমন স্কয়ার হাসপাতালে আমরা প্রস্টেট ক্যান্সার চিকিৎসার আগে অবশ্যই ইউরোলজিস্ট এবং অনকোলজিস্ট আমরা আলাপ করে নিব, কখনো একসাথে বসে আলাপ করি, কখনো আলাদা আলাদাভাবে আমরা আলাপ করে নিই। এর পাশাপাশি অবশ্যই আমরা রেডিওলজিতে ফোন করি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করি প্রস্টেট ক্যান্সারটা কতটুকু ছড়িয়েছে, প্যাথোলজির সাথে কথা বলি যে কতটুকু অ্যাগ্রেসিভ মনে হচ্ছে। সুতরাং এই ধরনের আলাপ আলোচনা করেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। আপনি যেমন গাইডলাইনের কথা বলছেন, গাইডলাইন যেমন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি এই সম্মিলিত সিদ্ধান্ত নেওয়াটা বোর্ডের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে রোগীর ক্ষেত্রে সে বেস্ট ট্রিটমেন্টটা পেতে পারে। নিশ্চয়ই। আমাদের এই পর্যায়ে আমি একটু আপনার কাছে জানতে চাইব চিকিৎসা সম্পর্কে। এই প্রস্টেট ক্যান্সারের আধুনিক চিকিৎসা যদি আমরা কিছু বলে থাকি, সেটা কি আছে আমাদের দেশে? ধন্যবাদ। প্রস্টেট ক্যান্সারের চিকিৎসাকে আমরা মোটা দাগে 3টা ভাগে ভাগ করে থাকি। 1 সার্জারি, 2 রেডিওথেরাপি, 3 হচ্ছে হরমোন থেরাপি বা এর পাশাপাশি যদি কোনো কেমোথেরাপি বা মুখে খাওয়ার ওষুধ হয়ে থাকে। এই 3 আধুনিক চিকিৎসার যদি আমি আলোকপাত করি, আমাদের দেশে এখন প্রস্টেট ক্যান্সারের খুব ভালো সার্জারি হয়। পেট কেটে যেরকম হয় এর পাশাপাশি পেট না কেটেও হয়। হ্যাঁ, রোবোটিক সার্জারি আমাদের দেশে এখনও শুরু হয়নি, খুব শীঘ্রই হয়তো শুরু হবে। কিন্তু রোবোটিক সার্জারি ছাড়াও পেট না কেটে যে ধরনের অপারেশন করা আধুনিক অপারেশন দরকার, সেটা আমাদের দেশে হচ্ছে। আমি আলোকপাত করতে চাই রেডিয়েশনের ব্যাপারে, কারণ রেডিয়েশনের যে পরিবর্তনগুলো এসেছে, রেডিয়েশনের অনেক আধুনিকায়ন হয়েছে। রেডিয়েশনের সাম্প্রতিক যে রেডিয়েশনগুলো আবিষ্কার হয়েছে সেগুলো এখন আমাদের দেশে বিদ্যমান। এর পাশাপাশি কেমোথেরাপি, ইমিউনোথেরাপি বা হরমোন থেরাপি যা দরকার হয় সেগুলো এখন আমাদের দেশে আছে। আচ্ছা, আপনি থেরাপির কথা বলেছেন, রেডিয়েশন থেরাপি এবং সার্জারির কথা বলেছেন। এই দুটোর মধ্যে কি এরকম কোনো বলা যায় যে এটা ভালো, কিংবা সার্জারির চেয়ে রেডিয়েশন ভালো, এ ধরনের কিছু? দেখেন, আমি অনকোলজিস্ট হিসেবে অবশ্যই বলবো রেডিওথেরাপি ভালো। আমার সাথে আজকে যদি সার্জারি কলিগ থাকতো তাহলে হয়তো ডিবেটটা ভালো হতো। কিন্তু সার্জারির ক্ষেত্রে যে কাটা ছেঁড়ার ভয় থাকে, সেইটা রেডিওথেরাপিতে একদমই নেই। এটি একটি বড় ধরনের বেনিফিট। এর থেকেও বড় আরেকটি সুবিধা আছে। আমরা অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি যে প্রস্টেট ক্যান্সার সাধারণত হয় যাদের বয়স একটু বেশি। তা আমরা দেখতে পাই যাদের বয়স 60, 70, এমনকি 75 বছরের প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিস হয়। এই বয়সে দেখা যায় প্রস্টেট ক্যান্সারের পাশাপাশি তার বয়স বেশি, তার হয়তো ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তার ক্ষেত্রে হয়তো অপারেশনটা কিছুটা ঝুঁকিপূর্ণ। সেই ক্ষেত্রে কিন্তু অপারেশনের বিকল্প হিসাবে রেডিয়েশনটা খুব ভালোভাবে কাজ করে, কারণ রেডিয়েশনের এই ধরনের অ্যানেস্থেশিয়ার কোনো ঝুঁকি নেই, কাটাছেঁড়ার কোনো ব্যাপার নেই। সুতরাং রুগী চিকিৎসা নিয়ে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা, এরকম কোনো সম্ভাবনা একদমই থাকে না। সুতরাং আমি বলবো বয়স্ক রুগী যাদের ক্ষেত্রে অ্যানেস্থেশিয়া রিস্ক আছে, তাদের ক্ষেত্রে রেডিওথেরাপি অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। এর পাশাপাশি আধুনিক গবেষণায় দেখা গিয়েছে একজন প্রস্টেট ক্যান্সারের রুগীকে যদি অপারেশন করা হয় আর সেই একই ধরনের রুগীকে যদি রেডিওথেরাপি দেওয়া যায়, তাহলে কিন্তু 2টা চিকিৎসার ফলাফল একই রকম। সুতরাং 2টা চিকিৎসার মধ্যে ফলাফলে কিন্তু একদমই পার্থক্য নেই। 10-15 বছর আগে যদি রেডিয়েশনের কথা বলি, তখন দেখা যেত লং কোর্স রেডিয়েশন দিতে হতো, অর্থাৎ রেডিয়েশনের একটা কোর্স শেষ করতে একজন রোগীর 7 থেকে 8 সপ্তাহ সময় লাগতো, অনেক লম্বা সময় লাগতো। এইটা ধীরে ধীরে সময় কমে এসেছে। এখন হর হামেশাই ব্যবহার করা হয় শর্ট কোর্স রেডিয়েশন, অর্থাৎ মাত্র 4 সপ্তাহ বা 20টা রেডিয়েশনে কিন্তু তার সার্জারির বিকল্প হিসেবে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা শেষ করে ফেলা যাচ্ছে। এটা শর্ট কোর্স রেডিয়েশন, এটা খুব কমনলি প্র্যাকটিস করা হয় আমাদের দেশে। স্কোয়ারেও আমরা শর্ট কোর্স রেডিয়েশন দিয়ে থাকি, যেটা রোগীদের জন্য কনভিনিয়েন্ট এবং দেখা যায় যে এর ফলাফলও খুব ভালো। এর পাশাপাশি সম্প্রতি আরেকটি পদ্ধতি এসেছে, এটিকে বলা হয় SBRT রেডিয়েশন, অর্থাৎ স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি। এই রেডিয়েশনের মাধ্যমে মাত্র 5টি রেডিয়েশন দিয়ে 1 সপ্তাহের মধ্যে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা সম্ভব। এই নতুন চিকিৎসার দ্বার কিন্তু এখন আমাদের দেশে উন্মোচিত হয়েছে। আমাদের দেশে এখন প্রস্টেট ক্যান্সারের SBRT করা সম্ভব, অর্থাৎ যেখানে আমরা 7 সপ্তাহের রেডিয়েশন দিতাম, 38টা রেডিয়েশন, সেটা কমে আসলো 20টা, সেটা কমে এখন এসেছে 5টা, অর্থাৎ এই 5টা রেডিয়েশন দিয়ে কিন্তু তার প্রস্টেট ক্যান্সার সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। এখন প্রশ্ন আসতে পারে যে এই ধরনের রেডিয়েশনের পার্শ্ব প্রতিক্রিয়া কি হচ্ছে। দেখেন, সার্জারির ক্ষেত্রে অ্যানেস্থেশিয়ার ঝুঁকি,
কাটাছেঁড়ার ঝুঁকি, ইনফেকশনের ঝুঁকি যে যতটুকু থাকছে তার কোনোটাই কিন্তু রেডিওথেরাপিতে নেই। রেডিওথেরাপিতে যে ঝুঁকিগুলো দেখা যায় সেটি হচ্ছে প্রস্রাবে কিছুটা জ্বালাপোড়া হতে পারে, প্রস্রাবটা ঘন ঘন হতে পারে, বাথরুম নরম হতে পারে। এর বাইরে কিন্তু সচরাচর আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা আমাদের প্র্যাকটিসে অ্যাটলিস্ট দেখি না। সুতরাং এটি অত্যন্ত সহনীয় একটি চিকিৎসা এবং এটার কার্যকারিতা বা ফলাফল বা আউটকাম কিন্তু একদম সার্জারির সমান। আমরা বিশ্বাস করি যে এসবিআরটি রেডিয়েশন আসার পরে এমন হতে পারে হয়তোবা সার্জারিটি সম্পূর্ণভাবে রিপ্লেস হয়ে যাবে রেডিয়েশন দিয়ে, এটা আমরা আশাবাদী এবং যেটা রোগীদের জন্য খুব স্বস্তির একটা বার্তা। আচ্ছা, আপনার আলোচনা থেকে এটা বোঝা যাচ্ছে যে এই প্রস্টেট ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে হয় রেডিয়েশন থেরাপি অথবা সার্জারি, দুটার যে কোনো একটা যে কেউ তার পছন্দ মতো এবং চিকিৎসকের অবশ্যই তাদের প্রেফারেন্স অনুযায়ী এটা বেছে নেওয়া যায়। এরকম তো লাগে কি যে কারো একজন দুটোই লাগলো, মানে সার্জারিও লাগলো আবার রেডিয়েশন থেরাপিও লাগলো, এটা কি কখনো করা হয়? এটা হতে পারে। কারো ক্ষেত্রে হয়তো নির্ধারণ করা হলো যে তাকে সার্জারি করা হবে, কিন্তু সার্জারি করে দেখা গেল যে প্রস্টেট ক্যান্সারটা কিছুটা অগ্রসর অবস্থায় ছিল, পুরো প্রস্টেট ক্যান্সার নিয়ে আসা সম্ভব হয়নি, কিছু প্রস্টেট ক্যান্সার রয়ে গিয়েছে শরীরে। তখন আমরা প্রস্টেট সার্জারির পরপরই কিন্তু রেডিয়েশন দিতে হয়, যে জিনিসটা আসলে একটা রোগীর জন্য খুব ভালো না, তাকে দুটা চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হলো। এই জন্য এমডিটি বা মাল্টিডিসিপ্লিনারি টিমে এই জিনিসগুলো আমরা আগে আলাপ করে নিই যে কোনটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, বেশি ভালো হবে। আচ্ছা, এই ক্যান্সারের চিকিৎসার জন্য মুখে খাওয়ার কোনো ওষুধ আছে আপনি বলছিলেন, যেটার মাধ্যমে চিকিৎসা সম্ভব? সেটা অবশ্যই সম্ভব। দেখেন, আমি যে চিকিৎসার কথা বললাম সার্জারি এবং রেডিওথেরাপি, এগুলো কিন্তু প্রযোজ্য আর্লি স্টেজ ক্যান্সারের জন্য, স্টেজ 1 স্টেজ 2 এর জন্য। কিন্তু যদি ক্যান্সার খুব অগ্রসর হয়ে যায়, বোনসে ছড়িয়ে গিয়েছে, ফুসফুসে, সেই ক্ষেত্রে কিন্তু রেডিয়েশন এবং সার্জারি কোনো কাজ করছে না, তখন তার হরমোনাল থেরাপি দিতে হবে। এই হরমোনাল থেরাপিগুলোই এখন মুখে খাওয়ার খুব আধুনিক ট্যাবলেট আকারে পাওয়া যায়, যে ট্যাবলেটগুলো খেলে প্রস্টেট ক্যান্সার, ছড়িয়ে যাওয়া প্রস্টেট ক্যান্সারকেও কন্ট্রোলে রাখা সম্ভব। এবং আসার কথা এই যে এই মুখে খাওয়ার ট্যাবলেটগুলো কিন্তু এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, বিদেশ থেকে নিয়ে আসতে হচ্ছে না। আচ্ছা, তার মানে কি আমরা বলতে পারি যে এই ওষুধগুলোর দাম তুলনামূলক কম বাইরের দেশের তুলনায়, এটা কি বলা যাবে? বাইরের দেশের তুলনায় তুলনামূলক কম, যেহেতু এই ওষুধগুলো বাংলাদেশেই তৈরি হচ্ছে এখন। আপনি রেডিয়েশন থেরাপির কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলছিলেন, এই পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য কি কারো কাজকর্মে, স্বাভাবিক কাজকর্মতে তো অসুবিধা হওয়ার কথা না, হয় কি? একদমই না। যেমন আমাদের পেশেন্টরা যারা এখন, আমার কয়েকজন পেশেন্ট রেডিয়েশন পাচ্ছে প্রস্টেট ক্যান্সারে, তারা কিন্তু তাদের রেগুলার অফিস কাজকর্ম করছেন, কাজ শেষ করে সন্ধ্যা 6টার সময় আসতেছেন, রেডিয়েশন নিচ্ছেন, নিয়ে আবার সে তার নর্মাল ফ্যামিলি লাইফে চলে যাচ্ছে। সুতরাং রেডিয়েশনটা আসলে পার্শ্ব প্রতিক্রিয়াটা এতটাই সহনীয় এবং মডার্ন রেডিয়েশনটা এতটাই আমরা কন্ট্রোল করে দিতে পারি, অর্থাৎ এত নিখুঁতভাবে ঠিক টিউমারের মধ্যে দেওয়া হয় যে পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ অন্যান্য অর্গানে যখন রেডিয়েশন যাবে তখনই পার্শ্ব প্রতিক্রিয়ার প্রসঙ্গটা আসবে। যখন আমি শুধু ক্যান্সারের মধ্যেই অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ডকে টার্গেট করে রেডিয়েশন দিব, তখন কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সম্ভাবনাই নেই, সম্ভাবনা থাকলেও সেটা খুবই সীমিত। এটা অ্যাটলিস্ট একটা পেশেন্টের স্বাভাবিক জীবনের কাজকর্মের ক্ষেত্রে কোনো বাধা তৈরি করবে না, সে তার অফিস আদালত কাজকর্ম সবকিছু স্বাভাবিক রাখতে পারবে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসার পাশাপাশি। আচ্ছা, আমি একটু কেমোথেরাপি সম্পর্কে জানতে চাই আপনার কাছে। আমরা হরমোন থেরাপি, রেডিওথেরাপি নিয়ে আলোচনা করলাম, কেমোথেরাপি এখানে প্রয়োজন আছে কিনা? কিংবা ছড়িয়ে যাওয়া ক্যান্সারের ক্ষেত্রে যখন দেখা যায় মুখের হরমোন দিয়েও কন্ট্রোল করা যাচ্ছে না, তখন আসলে কেমোথেরাপি প্রয়োগ করতে হয়। অগ্রসর প্রস্টেট ক্যান্সার ফুসফুসে ছড়িয়ে গিয়েছে, লিভারে ছড়িয়ে গিয়েছে, শুধুমাত্র মুখের ওষুধে হয়তো তখন কাজ করবে না, তখন আমরা কেমোথেরাপি প্রয়োগ করি। হ্যাঁ, কেমোথেরাপি আসলে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, চুল পড়ে যাওয়া, রুচি কমে যাওয়া, ওজন কমে যাওয়া, ক্ষুধামন্দা তৈরি হওয়া, এগুলো আসলে হয়, তবে সহনীয় মাত্রাই হয়, কন্ট্রোলে রাখা পসিবল। আচ্ছা, আমাদের দেশে থেকে যারা নাকি ক্যান্সারের চিকিৎসা করছেন, প্রস্টেট ক্যান্সার, তাদের কি দেশের বাইরে যাবার প্রয়োজন আছে আপনি মনে করেন? দেখুন, খুব সংক্ষেপে যদি আমি বলি যে প্রস্টেট ক্যান্সারের আধুনিক সব চিকিৎসাই কিন্তু এখন আমাদের দেশে বিদ্যমান। প্রস্টেট ক্যান্সারের চিকিৎসার জন্য সেটা ডায়াগনোসিস থেকে শুরু করে একেবারে শেষ চিকিৎসা পর্যন্ত কিন্তু বাইরে যাওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, অনেক রুগী যায়, কেন যায়? প্রশ্নের উত্তর হচ্ছে এই নামটা সম্পর্কে সবার একটা আতঙ্ক থাকে ক্যান্সার, সুতরাং দ্বিতীয় মতামতের জন্য সবাই যায়। আমরা এটাকে খুব ডিসকারেজও করি না যে সেকেন্ড ওপিনিয়ন নিতে পারে। আচ্ছা, আমাদের হাতে সময় নেই, যদি দর্শকের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য অনুরোধ করছি। আসলে প্রস্টেট ক্যান্সার হলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই,
কারণ প্রস্টেট ক্যান্সারের জন্য প্রয়োজনীয় সকল ডায়াগনোসিস ট্রিটমেন্ট এখন বাংলাদেশেই বিদ্যমান। সুতরাং প্রস্টেট ক্যান্সারের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে খুব দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। প্রস্টেট ক্যান্সারের সকল চিকিৎসা এখন বাংলাদেশে বিদ্যমান এবং প্রস্টেট ক্যান্সার চিকিৎসার পরে এর সফলতার হার অনেক বেশি। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি প্রস্টেট ক্যান্সার সচেতনতা সম্পর্কে আলোচনা করতে। আশা করি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।